এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে, যেখানেই থাকুন। আমার নাম মহিদুল, পেশায় রাজমিস্ত্রি। জীবনের অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু যেটা নিউ টাউনে ঘটল 2023 সালের ফেব্রুয়ারিতে, সেটা আজও রাতে চোখ বন্ধ করলেই ফিরে আসে। গায়ের লোম খাড়া হয়ে যায়। কলকাতার নিউ টাউনে একটা বড় আবাসনের কাজ চলছিল, নতুন একটা বহুতল। ওদের ডেভেলপার কোম্পানি বেশ নামি, টাকা ভালো দিচ্ছিল। তাই আমাদের কয়েকজন, আমি, বাপি, খোকন আর রজত একসঙ্গে কাজ করতে এলাম। একটা 14 তলা বিল্ডিং প্রায় তৈরি হয়ে গেছে, ফিনিশিংয়ের কাজ চলছিল। আমাদের থাকতে দিয়েছিল 9 তলার একটা ফাঁকা ফ্ল্যাটে। প্লাস্টার হয়নি, জানালা দরজা নেই, টালির ছাদ পর্যন্ত ঠিকঠাক নয়। প্রথম দুদিন কিছু হয়নি। কাজ শেষে আমরা ওই ফ্ল্যাটে রাত কাটাতাম, ম্যাট বিছিয়ে, প্লাস্টিকের পলিথিন টাঙিয়ে। সন্ধ্যের পর পুরো বিল্ডিং অন্ধকার, শুধু পেছনের 1 তলার অফিস রুমে মাঝে মাঝে আলো জ্বলে। আশপাশে কেউ থাকে না, কাজের লোকজন দিনে এসে চলে যায়। তৃতীয় রাত, আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে রাত 3:20। একটা চাপা শব্দ শুনতে পাচ্ছিলাম, দূর থেকে ভেসে আসছে, যেন কেউ করিডোরে ধাতব কিছু টেনে টেনে নিচ্ছে। আমি ভেবেছিলাম বাপি হয়তো জল খেতে গেছে। উঠতে গিয়েই দেখি বাপি আমার পাশেই ঘুমাচ্ছে, আর খোকন রজত একদম স্থির। আমি একটু ভয়ে ভয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। 9 তলার করিডোর ফাঁকা, কিন্তু ঠিক বাঁদিকে দেয়ালে যেন কিছু একটা নড়ছে। ছায়া, কিন্তু মানুষের মতো নয়। হাত খুব লম্বা, আর মনে হলো মাথা নিচু করে কিছু একটা খুঁজছে। আমি তখন চুপচাপ আবার পলিথিনে ঢুকে শুয়ে পড়লাম। পরদিন সকালে কাউকে বললাম না, ভাবলাম হয়তো ভুল দেখেছি। কিন্তু খোকন নিজেই বলল, রাত 3টের পরে কেউ যেন করিডোরে ঘুরছিল। পায়ের শব্দ না থাকলেও জানি কেউ ছিল। চতুর্থ রাতে আমি একা শুয়েছিলাম জানালার পাশে। হঠাৎ দেখি জানালার ফ্রেমে একজোড়া চোখ, একদম ঠান্ডা, লালচে আলোয় ভরা, এক নাগাড়ে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা যেন কেউ চেপে ধরেছে। তখনই হঠাৎ জানালার নিচে পড়ে থাকা কাঠের একটা টুকরো নিজে নিজে গড়িয়ে ঘরের মধ্যে ঢুকে আসে। আর একটা না কেউ ফিসফিস করে বলে, এখানে যারা আসে তারা আর যায় না, এ আমার জায়গা, আমার আমার। পরদিন সকালে আমরা 4 জনেই একরকম অস্থির ছিলাম। কেউ কিছু বলছিল না, কিন্তু সবার মুখে ক্লান্তি আর আতঙ্ক। আমি ঠিক বললাম, এবার আর চুপ করে থাকা যাবে না। বাপি আর রজতকে নিয়ে একপাশে ডেকে বললাম, তোমরা কেউ গতকাল রাতে করিডোরে কিছু দেখেছিলে? বাপি মুখ নামিয়ে বলল, দেখিনি, কিন্তু শুনেছি কারণ নিঃশ্বাস ফেলার আওয়াজ, যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আমাদের ঘরের ভেতর দেখছিল। একটা সময় মনে হচ্ছিল কারোর হাত পলিথিনের ওপরে ঘষ্টাচ্ছে, কিন্তু বাইরে গিয়ে কাউকে পায়নি। খোকন কিছু বলল না, কিন্তু তার চোখের নিচে কালি, মুখ একদম ফ্যাকাশে। সেদিন রাতে আমরা সবাই একসাথে থাকার সিদ্ধান্ত নিলাম। আলো জ্বালিয়ে রাখলাম, যদিও বৈদ্যুতিক মাইন তখনও অস্থায়ী ছিল। রাতে 2:56 নাগাদ হঠাৎ ফিসফিস শব্দ, তারপর পায়ের ধাতব টান। ঠিক 3:10 বাতি নিভে গেল, ঘরটা অন্ধকার। আর ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল এক প্রচণ্ড ঠান্ডা বাতাস। পলিথিন কাঁপতে লাগলো, জানালার ফ্রেম কেঁপে উঠল,
আমরা সবাই গুটিসুটি মেরে বসেছিলাম। হঠাৎ করেই খোকন কাঁপা গলায় বলল, ও চলে আসছে। গতকাল ও আমার পাশে বসেছিল, বলেছিল ও এখানকার প্রথম বাসিন্দা, আমরা তার ঘরে ঢুকেছি। আমি টর্চ জ্বালাতে গেলাম, কিন্তু ব্যাগ থেকে খোলার আগেই একটা আওয়াজ, ঠক, যেন পেছনের দেয়ালে মাথা ঠোকাচ্ছে কেউ। আমি ধীরে পেছন ফিরে দেখি দেয়ালে একজোড়া হাত, মানুষের মতো নয়, একটু বাঁকা, যেন হাড় ভেঙে গেছে, আর সেই হাত দিয়ে কেউ মাথা ঠুঁকছে দেয়ালে। রজত সোজা দৌড় মেরে জানালার কাছে চলে গেল। ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ছুটে গিয়ে ওকে ধরে ফেলি। তখন সে শুধু একটা কথা বলল, আমি তাকিয়েছিলাম, ও আমায় দেখে ফেলেছে, এখন আমি আর যাব না। সকাল হওয়ার আগে আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। আলো ফেরার পর রজত অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল, তার ডান চোখটা ফুলে লাল হয়ে গেছে। আমরা ওকে নিয়ে পাশের লোকাল হাসপাতালে যাই। ডাক্তার বলে, চোখে চোট না থাকলেও মনে হচ্ছে প্রবল মানসিক চাপ থেকে হ্যালুসিনেশন বা প্যারানোইয়া। কিন্তু আমরা জানি এটা হ্যালুসিনেশন না। রাকে ফিরে দেখি ঘরের মেঝেতে কাঠের গুঁড়ির ওপর খোদাই করা এক পুরনো লাইন, যারা বাঁচতে চায় তারা এখান থেকে পালাও, আমি এখানে মরে গেছি, তোমরাও যাবে। হাসপাতাল থেকে ফিরে আমরা 9 তলায় উঠতে চাইনি। নিচে গার্ডরুমের পাশে একটা ছোট স্টোর ঘরে সাময়িকভাবে থাকতে শুরু করলাম, কিন্তু রাতে ঘুম হচ্ছিল না। রজত কথা বলা বন্ধ করে দিয়েছে, শুধু তাকিয়ে থাকে শূন্যে, আর মাঝে মাঝে বিড়বিড় করে বলে, সে এসে গেছে, আমি তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল কিছু একটা লুকিয়ে আছে এই জায়গার ভিতরে। তাই স্থানীয় এক পুরনো চায়ের দোকানের মালিক ধীমান কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু আগে এখানে কি ছিল জানেন? সে চুপ করে গেল। তারপর একটুক্ষণ চুপ থেকে বলল, এই জায়গাটায় আগে একটা ঘর ছিল, এক বৃদ্ধা একাই থাকতেন, সবাই বলতো ওঝাতান্ত্রিক ছিলেন। জমির দালালরা জোর করে বাড়ি ছাড়তে বলেছিল, তিনি রাজি হননি। এক রাতে অগ্নিকাণ্ড ঘটে, বৃদ্ধা মারা যান। বলা হয় আগুনটা কেউ লাগায়নি, নিজেই লেগেছিল। কিন্তু সবার বিশ্বাস ওই জমির নিচে যা চাপা পড়েছিল তা শুধু লাশ না, ছিল এক অভিশাপ। এই কথা শোনার পরও আমরা কাজে ফেরার চেষ্টা করলাম, কিন্তু যত এগোচ্ছিলাম তত ভয় বাড়ছিল। একদিন সন্ধ্যায় আমি লিফটে একা উঠছিলাম। হঠাৎ লিফট থেমে গেল 9 আর 10 তলার মাঝে। আলো নিভে গেল, ভিতরে ঠান্ডা হাওয়া। তারপর আয়নার মতো লিফটের দরজায় দেখতে পেলাম পিছনে দাঁড়িয়ে আছে একটা মহিলা, মুখে পচা চামড়া ঝুলছে, চোখের জায়গায় গর্ত। সে ধীরে ধীরে বলে উঠল, তোরাও চাইছিলি জায়গাটা, তোরাও চুরি করছিস আমার ঘর, এবার আমার শরীর লাগবে। আমার হুঁশ ফিরল যখন লিফট নিচে এসে থামল। দরজা খুলল, বাইরে বাপি দাঁড়িয়ে। সে বলল, তুই এত ঘামছিস কেন, এত ভয় পেয়ে গেছিস? আমি শুধু বললাম, চল এখান থেকে যাই। পরদিন সকালেই আমরা সব কাজ ফেলে চলে এলাম, আর পেছন ফিরে তাকাইনি। কিন্তু তাও কিছু কিছু ফেরে। আজও মাঝরাতে আমি ঘুম থেকে উঠে মাঝে মাঝে দেখি ঘরের জানালার পাশে সেই ছায়া, একটা আগুনে পড়া মুখ ফিসফিস করে বলছে, এখন তোরা এসে পালিয়ে গেলি, কিন্তু আমার জায়গা তো তোদের শরীরেই রয়ে গেল। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।